যারা যারা পুজো নিয়ে মেতে আছেন তবু একটু সময় দিয়েছেন আমাদেরকে, মানে একটু দেখতে পাচ্ছেন আমাকে, তাদের সকলকে শারদীয়ার শুভেচ্ছা। আমার সঙ্গে আজকে এমন একজন অতিথি রয়েছেন যার সাথে আমরা আড্ডা দেবো, তবে আড্ডাটা গানে গানে দেবো। পুজোর সময় তো একটু গানের আমেজটা একটু বেশি থাকে, তাই গানে গানে আড্ডা হলে মন্দ হয় না। আমার সঙ্গে রয়েছে অরিত্র। ওয়েলকাম অরিত্র। এবং হাই নিউজে যখনই আমরা পুজোর আড্ডা করি তোমার কাছে একটা ফোন আমার যায়, তোমার যদি একটু সময় পাওয়া যায়, এবং এবছরও সেটা কোনো রকম চেঞ্জ হয়। মানে তুমি যখন আমাকে ফোন করো বা আমার খুব ভালো লাগে এই আড্ডাটা, এই যে মিউজিক্যাল আড্ডা, সেটা তো এখন খুবই কম আমাদের ব্যস্ততার দরুন আমরা সেটা করতে পারি, কিন্তু হাই নিউজের হাত ধরে বা তোমার হাত ধরে এটা সম্ভব হয়তো না বলার কোনো জায়গায় নেই। এই যে তুমি বলবে আর আমি শুনবো, এই যে এত সুন্দর আমাকে তুমি বলে যাচ্ছ, মানে এখানে বলতে হচ্ছে, আপনারা সবাই শুনছেন, না হলে আমি ওকে কি বলি সেটা অফ ক্যামেরা বলতে হবে। ভালো লাগছে এই শ্রদ্ধাটা, এই ভালোবাসাটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আমরা যখন আড্ডাটা শুরু করছি আমরা একটু গানে গানেই শুরু করি, তো একটা গান দিয়ে হোক, তারপরে আমরা আবার আড্ডায় ফিরছি। আমাদের এবং তুমি একটা গানের কথা বললে, তো পুজো মানেই আগমনীর গান তো থাকে, কেননা সারা বছর এই কটা দিনই গাওয়ার অপরচুনিটি হয়, বাকি সময় গাওয়া হয় না, কিন্তু শুনতে বা গাইতে অসম্ভব ভালোবাসি, তো সেইটাই আর মাথায় রেখে টেনে গাইছি। ও মহিমা তব অচিন্ত বিকশিল জ্যোতি প্রীতি মঙ্গল বরণে, তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত মহিমা তব অচিন্ত তব অচিন্ত তব অচিন্ত। তো অপূর্ব একটা গানের পর আমার ঠিক শব্দ চয়ন ভুল হয়ে যেতে পারে, আমি তাই ভাবছি যে আমি কি বলবো, একটা অন্য মেজাজে চলে গেছি আমরা। এবং অরিত্র, আমরা যখনই পুজো নিয়ে আড্ডা দিই আমরা সবসময় গান এরকম ভাবেই আড্ডাটা দিই, তবে হাইফাই আড্ডাতে তুমি আজকে প্রথম হয় আমার যে সেলিব্রিটি 100টা হয়, তো একটু একটু তোমার বিষয়ে আমরা জানার চেষ্টা করবো বা জানতে চাইবো। হঠাৎ করে আমি শুনেছিলাম যে তুমি বোধহয় তোমার চাকরি ছেড়ে দিয়েছিলে গানের জন্য, এটা কি করে মানে করলো, মানে এতটা বড় ডিসিশন? দেখো, 2013 সালে আমি ইঞ্জিনিয়ারিং ক্রসওভার করি, মানে পাস করি, তো তারপরে যা হয় প্রাইভেট কোম্পানিতে জব করি। তো জব করতে করতে আমি দেখছিলাম যে তুমিও জানো যে 8টায় আর কি স্টার্ট করতাম জার্নি, আর 8টা বা 9টা বা 10টা কখন শেষ হবে, উই হ্যাভ নো আইডিয়া। তো সেখানে আমি আর কি দেখছিলাম যে গান থেকে একটু আলাদা হয়ে যাচ্ছিলাম, এবং একদম ছোটবেলা থেকে, যেহেতু আমি আমার 2.5 বছর বয়স থেকে আমি গান শিখি, গান করি, তো একটু অফবিট হয়ে গেলে তখন একটু খারাপ হয়ে গেলে, তখন আমি ভাবছিলাম যে যদি গানটাকে সাইডে রেখেও আর কি চাকরি করা যায়। ভাবলাম যে এই চাকরি তো হবে না, প্রাইভেট কোম্পানির চাকরি হবে না, তো তখন ছাড়লাম। কিন্তু আমি যে সাপোর্টটা সেই সময়, মানে ওই মুহূর্তটায়, মানে ইটস ভেরি টাফ জব, কারণ 2013-তে তখন একটা বিশাল একটা রিসেশন চলছিল, যেখানে মানুষ চাকরি পাচ্ছিল না, সেখানে আমি একটা বেশ ভালো চাকরি করতাম, তো সেখান থেকে ছেড়ে দেওয়া ইজ আ বিগ ডিসিশন। তো সেই সাপোর্টটা আমি আমার বাড়ি থেকে মা বাবার কাছে অসম্ভব পেয়েছি, এবং তারপরে আমার জার্নি শুরু হয়েছে, আমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য পরীক্ষা দেবো, তার জন্য আলাদা করে পড়াশোনা করা, সেটা করছিলাম, সঙ্গে গানটা আমি করতে পারছিলাম। তারপরে হঠাৎ করে বিগ অপরচুনিটি আসলো সারেগামাপা, সেখান থেকে লাইফ চেঞ্জ। তাহলে আর গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা করতে, আর তারপরে কিন্তু না, আমি তারপরে কিন্তু পড়াশোনা করেছিলাম, জানো তো, আমি কথার কথা বলছি। ধরো 2014 সালে যখন আমি কমপ্লিট করে বেরোলাম সারেগামাপা, তখন তো আমি জানতাম না যে কিরকমটা হতে পারে, বা কিরকম লাইফ হতে পারে, বা কিরকম রেসপন্স পেতে পারি, এত ভালোবাসা পাবো কখনো ভাবতেও পারিনি। তখন বাড়ি এসে বই খাতা নিয়ে আবার শুরু করেছিলাম যে না, একটা লং ব্রেক গেল 8 মাসের, তো লেটস স্টার্ট অফ দ্য থিংস এগেইন। কিন্তু আমি দেখলাম যে আমি কনসেন্ট্রেট করতে পারছিলাম না, একটা অন্য জগৎ, একটা অন্যরকম আলো, একদম ডিটাচ একটা ভিন্ন জগতে আমি এতদিন ছিলাম, সেখান থেকে আবার ব্যাক টু
দ্য সেম থিং পাচ্ছিলাম না করতে। তো ইট ওয়াজ টাফ জব ফর মি টু গো ব্যাক টু ইট এগেইন, বাট সেটা আর করতে হয়নি। গান নিয়ে আছি, খুব ভালো আছি, শান্তিতে আছি, সুখে আছি, ভালো। গান নিয়ে থাকো, ভালো থাকো, আর আমরা তোমাকে আরো নতুন করে এক্সপ্লোর করতে পারি, এমনটাই চাইবো। আড্ডা নিয়ে পুজোর মুডে আছি, আর পুজো মানে এত খাওয়া দাওয়া হয়ে যায়। এই যে আমরাও স্টার্টার আমাদের মকটেল নিয়ে বসেছি, এবং আমরা একটা মানে অরিত্র তো শিল্পী, পুজোর এত অনুষ্ঠান, তাই জন্য ওই বরফটাকে তোলার জন্য একটা আলাদা গ্লাস মানে আমরা যখন অফ ক্যামেরায় ছিলাম, ব্রেকে ছিলাম, তখন আমরা একটা গ্লাস অর্ডার করলাম, আর রাই এখান থেকে বরফ তুললাম। মানে আমি এতটা ভাবলাম না, এটা শোগুলোতে কোনো কষ্ট না হয়, না এতটা ভাবলাম। এবং এটা একটা স্পেশাল মকটেল, এটা আমাদেরকে ইয়েলো টোটাল দিয়েছে আজকে স্পেশালি পুজো বলে আমরা এটা পেয়েছি। তো এবার আমরা আবার আড্ডায় চলে যাই, যেটা বলছিলাম আমরা যে এত বড় একটা ডিসিশন নেওয়া। তো এখন যখন আরো প্রচুর কম্পিটিশন রয়েছে তোমার, 2013-14 থেকে দাঁড়িয়ে এখন 22-এ তো আরো প্রচুর অরিত্র এসছে, তো সেখানে গিয়ে কোথাও কি মনে হয় যে না, চাকরি ছাড়াটা আমার একটা ভুল ডিসিশন ছিল? না, সেটা কখনো মনে হয় না। মানে আমি এটাকে অন্যভাবে দেখি, যাবো প্রত্যেক দিন, প্রত্যেক বছর, প্রতি সময় প্রচুর শিল্পীরা আসবে, এবং সেটা আমি খুব পজিটিভ ভাবে দেখি। কেননা আমাকে সবসময় আপডেট থাকতে হবে। আমি যখন 2014 সালে বেরিয়েছি, আর আজকে 2022, 8 বছরে আমি যদি 2014তেই যদি থাকতাম, তাহলে আমি প্রগ্রেস করতে পারতাম না। তো আমাকে প্রতিনিয়ত আমাকে আপডেটেড হতে হবে, যারা আসছে, যারা আগামী দিনে আসবে তাদের সাথে, এবং যারা মানে প্রতিনিয়ত যাদের কাছ থেকে শিখছি, আমরা যাদের গান শুনে বড় হয়েছি, তাদের কাছেও প্রত্যেক দিন মানে তাদের সঙ্গে অনুষ্ঠান করা, তাদের কাছে অনেক কিছু শেখা, তো সেটা অনেক বেশি হেল্প করে। এবং আমি এইভাবে ব্যাপারটা দেখি না যে অনেকে আসলো তাহলে আমার কি হবে, একটা ইনসিকিউরিটি ফিল করা, সেটা নয়। তাদের সঙ্গে থেকে একসঙ্গে মিলে আমি আমার কাজটা যাতে সবসময় 100% করতে পারি, সেটা আমার কাছে মেন থিং। মানে আমি যেন 100% দিতে পারি। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে, তোমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে পলিটিক্স তুমি ফেস করেছো কখন? দেখো, পলিটিক্স এমন একটা জিনিস, সেটা তুমি সব জায়গাতেই কম বেশি আছে। মানে anywhere you go, anywhere you travel, you will face that. সেটা আমাকে সাংঘাতিক পলিটিক্সে এখন অব্দি পড়তে হয়নি, যেহেতু আই হ্যাভ জাস্ট স্টার্টেড দ্য জার্নি। মানে 8 বছর ইজ ভেরি শর্ট। মানে আমি বলবো অ্যাবসলিউটলি ইটস লং, বাট আমি যদি মিউজিক্যাল জার্নি হিসাবে ধরি, তাহলে ইটস শর্ট। হ্যাঁ, কম বেশি তো এরকম ফেস করতেই হয়। সেটাকে ট্যাক্টফুলি হ্যান্ডেল করা ইজ এন আর্ট। আমার তো সেটা ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হয়, এগুলো তো থাকেই। দেখো, মানে আমি ওটাই একটু আগে বলছিলাম, যে কোনো প্রফেশনে তুমি চাকরি, আমি যখন চাকরি করতাম তখনও ছিল, মানে আমি যে প্রজেক্টটা সাবমিট করব, আমি সেম কাজটা, আমার কাজটা দেখে সে টাইপ করে সে আগে সাবমিট করে দিল আমার কাছ থেকে। যে তো এরকম সব জায়গাতে হয়, এবং প্রত্যেককে ফেস করতে হয়েছে। শুধু আমাকে, মানে আমি তো মানে নিমিত্ত মাত্র। আমি বলছি, আমরা ছোটবেলায় যাদেরকে দেখিনি, যাদের দেখার সৌভাগ্য হয়নি কাছ থেকে, যাদের শুধুমাত্র গান শুনেছি, তারা দে আর অলসো ফেস দ্যাট। তো তাদের ইন্টারভিউ এরকম প্রচুর দেখেছি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। এগুলো ট্যাক্টফুলি হ্যান্ডেল করা ছাড়া, মানে সবকিছু হাসি মুখে হ্যান্ডেল করা ছাড়া আর কোনো অপশন নেই। মানে তুমি যদি ইফ ইউ শো ইউর অ্যাঙ্গার, তাহলে সমস্যা আরো বাড়বে, কমবে না। আচ্ছা, গান শোনাই ভালো। তার চেয়ে গান করা, গান শোনা ইজ দ্য বেস্ট অপশন। আচ্ছা, অরিত্র মানে আমরা জানি না অরিত্র যেখানেই যাই অনুরোধ অরিত্র পাই কিনা, যে মান্নাদের গান গাইতে বলার একটা অনুরোধ তোমার কাছে আসে। আমার মা তোমাকে অনেক সময় বলেছে মান্নাদের গান গাইতে, তো একটু একটা মান্নাদের গান শুনি। আচ্ছা, একটা বেসিক অ্যালবামের গান শুনে। পুজো মানে তো পুজোর গান সব সময়ের জন্য, তো এই কুলে আমি, আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি, আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তবু তোমার আমি পাই ওগো সারা, দুটি পাখি দুটি কুলে গান যেন গায়।
মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুল ডরে, যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুল ডরে, তাই আজ বসে থাকি আশায় আশায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তবুও তোমার আমি পাই ওগো সাড়া, দুটি পাখি দুটি কুলে গান যেন গায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। কি অপূর্ব গান, কি অপূর্ব গলা, এবং আরো একবার তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আড্ডাটাকে, মানে দেখো অনেকেই আছে যারা পুজোয় বেরোয় না বা বেরোয়নি, তারা হয়তো বাড়িতে বসে দেখছে, তাদেরও কিন্তু একটা এন্টারটেনমেন্টের প্রয়োজন হয়, আমার গানগুলো তাদেরকে নিশ্চয়ই খুব আনন্দ দিচ্ছে, এটা আমার বিশ্বাস। আচ্ছা অরিত্র, তুমি আমার সাথে অফ ক্যামেরা যখন আড্ডা মারছিলে, আমি শুনলাম যে তুমি মানে এডুকেশন সেক্টরটাতেও ইনভলভ, তুমি অনেক সময় ক্লাস নাও, মিউজিকেরও তো ক্লাস নাও নিশ্চয়ই, তো শেখানোটা কতটা কঠিন তোমার মনে হয়? শেখানোটা মানে মানে আমি শেখাতে গেলে আমি অনেক নিজে কিছু অনেক কিছু শিখতে পারি, মাঝে মাঝে একটু স্ট্রিক্ট হতে হয়, মানে মানে কেননা ওই সময়টা আমি এবং আমরা সবাই কাটিয়ে এসেছি, এবং আমি বিশেষভাবে কতটা বিচ্ছু ছিলাম সেটা তুমি নিশ্চয়ই জানো, অফ ক্যামেরা ওটাই আর কি বলছি, যে আমি কতটা বিচ্ছু কতটা দুষ্টু সেটা তুমি ভালো করেই জানো, তুমি যখন দুষ্টুদের ডিল করো। কিন্তু ওই যে ধরো ওই 40 মিনিটসের ক্লাসটা, ওখানে যদি আমি ওদেরকে এক্সকিউজ করি ফর দ্যাট, তাহলে এই টাইম স্প্যানটা কমে যায়, তো সেই জন্য হ্যাঁ তার মধ্যেও কিন্তু আমি মজা করি, তার মধ্যেও মজা করি, তার মধ্যেও ইয়ার্কি করি, হাসি করি, কিন্তু সেটা খুব শর্ট স্প্যান, মানে সেটা ওই আর কি আমাদের ভাষায় ব্রেকের মতো, মানে আমরা যদি একটা আড্ডা দিচ্ছি, ধরো 1 ঘন্টার আড্ডা দিচ্ছি, তার মধ্যে আমরা 4টে ধরো ব্রেক নিলাম, সেরকম একটা ছোট ছোট ব্রেক দিই, কিন্তু মেইনলি ওটাই থাকে, একটু স্ট্রিক্ট হতে হয়। বেশ কিছু বাচ্চা খুবই দুষ্টু, মানে এখনকার জেনারেশন তুমি ভাবতেই পারছো, দে আর ভেরি মাচ মডার্ন। মানে most awkward moment which you faced with your student, any awkward moment? ক্লাস 3 এর একটি মেয়ে, এটা ক্লাস 3, মানে আমি 7, 8, 9, 10 এগুলো আর কি বলছি না, ক্লাস 3 এর একটি মেয়ে, আমি সেইকে বেশ কিছুদিন আগেকার কথা, মানে আমি ধরো বলছি দিন 15 হবে, তখন আমাকে বলছে, আমার দিকে হাঁ করে অনেকক্ষণ তাকিয়ে আছে, মানে আমি ক্লাস করাচ্ছি শুনছি, আমি দেখছি আমার দিকে তাকিয়ে আছে, আমি বললাম কি হলো, তুমি খাতাটা বার করো দেখো, বা বোর্ডে আছে তো লেখা, সেটা তুমি মেনটেন করো। তো দেখলো, আবার কিছুক্ষণ পর আমার দিকে তাকিয়ে আসছে। এবার পাশে আরেকটা মেয়ে ছিল, সে খুব হাসছে তখন থেকে, আর ফিস ফিস করে কথা বলছে। আমি তখন ওদেরকে বললাম কি পিএমপিসি করছো তোমরা, তখন বলছি বল বল বল, একজন একজনকে বলছে, তখনই মেয়েটা বলবো স্যার, আমি হ্যাঁ বলো, আপনাকে না হেভি দেখতে, পুরো হিরোর মতো। তো আমাকে বলছে, তাই বলছে, হ্যাঁ আপনাকে না পুরো স্বপ্নের হিরো হয় না, ওরকম টাইপের দেখতে। ক্লাস 3 তে পড়ে, হ্যাঁ। আমি কোনো কিছু বলিনি, আমি জাস্ট বেরিয়ে এসে হাসলাম, এবং যারা বাকি যারা সব টিচার্স ছিল তাদেরকে আমি বললাম, তারাও হাসছে, বলছে কি বলছিস, হ্যাঁ বললো তো এটা। তোমার মানে ডিমান্ডটা দেখো, ক্লাস 3 এর একটা বাচ্চা, মানে তুমি তার বাবার মতো। এইটা একদমই না, এই ভুল কথায় আপনারা কেউ কান দেবেন না, একদমই আমার বয়স একদম কম, আমি জাস্ট 2013 তে ইঞ্জিনিয়ারিং মানে কমপ্লিট করেছি ভেবে আপনি ভাববেন না আমি প্রচুর ডাবল প্রমোশন পেয়েছি, তখনকার দিনে দিত, কিন্তু হ্যাঁ আমি একদম ছোট, আমার 20 জাস্ট ক্রস করেছি। 9, 10 এও প্রচুর আছে, মানে 9, 10 নয়, এটা আমি 7 এর কথা বলবো।
আমি কয়েকদিন আগে এমনি জাস্ট ক্লাসে আমার একজন কলিগ ছিল, তো আমি জাস্ট এমনি একটু গেছিলাম। তারপর যখন বেরিয়েছে অন্য একদিন আবার ধরো 1 মাস পর তাদের সঙ্গে দেখা হচ্ছে, তারা নিচে পিটি করছে। তখন একজন স্টুডেন্ট বলছে, স্যার একটু আসবেন? আমি হ্যাঁ বলো। আপনি তো সেদিনকে এসে আপনার নাম বললেন না, আপনি কি করেন বললেন না। আমি হ্যাঁ, তো আমি কিন্তু সব জানি, আপনার বাড়ি, আপনার কোথায়, সব গুগল থেকে আমি সব ডাউনলোড করে নিয়েছি, যে কোনো সময় কিন্তু আমি কিন্তু পৌঁছে যেতে পারি। রীতিমতো সেই কথাটা বললাম, কারণ আমরা পৌঁছে কি করবো? বলছে না মানে আমি তো যেতেই পারি আপনার সঙ্গে দেখা। বাবা আমি এটা খেতেই থাকি অরিত্র, আমার আর এটা না। আমি একটু খাই প্লিজ হজম প্লিজ হবে। ডু দ্যাট। এটা একেবারে এটা ঠিক মানে গিয়ে বলছি যে এরকম ক্লাস 3 বাচ্চা অরিত্রকে এটা বলছে। হ্যাঁ, থ্রির এটা মানে এটা মানে আমার কাছে খুব মানে সারপ্রাইজিং ছিল। যেহেতু বাচ্চাদের কথাতে আছে, আমি একটা প্রশ্ন করতে চাই, আজকাল একটা রিয়ালিটি শো হয় বাচ্চাদেরকে নিয়ে, তুমি তো অনেক ছোট থেকে তালিম নিয়েছো না, কোথাও গিয়ে কি মনে হয় যে এই যে রিয়ালিটি শোর ফেমটা বাচ্চাদের কাছে ছোট থেকে ঢুকে যাচ্ছে, সেটা একটু এফেক্ট করে দেয় ওদেরকে পরবর্তীকালে? দেখো সেটা সম্পূর্ণ আমার মনে হয় তাদের মা বাবার উপর নির্ভর করে। ইফ দে কিপ দেয়ার মাইন্ড ইন দ্য রাইট প্লেস, মানে দেখো বাচ্চারা তো তুমি যা যা শেখাবে, যা করাবে, যেখানে রাখবে সে সেরকমই কিন্তু গ্রো করবে, ঠিক আছে? এবার সেটা যদি তাকে বোঝানো হয় যে দিস ইজ ফর দিস পিরিয়ড অনলি অ্যান্ড ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর অরিজিন পজিশন, তোমাকে গান শিখতে হবে, তোমাকে আবার ক্লাসেস করতে হবে, তোমাকে স্কুলে যেতে হবে, দিস ইজ ইউর রেগুলার লাইফ, এটা তোমার এন্টারটেনমেন্টের মতো ছিল, কারণ বেসিক তো এটাই। আমি যদি গান নিয়ে যদি এগোতেও চাই, আমাকে গানটা তো শিখে যেতে হবে। সেই বয়সটা তো অ্যাবসলিউটলি মানে আমি বলছি, আমি যে সময়টা কাটিয়েছি ছোটবেলায়, আমি রীতিমতো মার খেতাম। আমার বেসিক ট্রেনটা মায়ের কাছে। ইনফ্যাক্ট এখনো কোনো গান, আজকেও যে গানগুলো গাইছি সেগুলো মানে করার আগে, প্ল্যান করার আগে সেই গানগুলো মাকে শোনাই, তারপর আই গো ফর দ্য ফাইনাল টেক্স। তো সেখানে মায়ের কাছে তো ইমেন্স আমি প্রচুর মানে প্রতিনিয়ত যে মিউজিক্যাল সাহায্য পাই সেটা তো আর বলাই বাহুল্য। তারপরে 2000 থেকে 2005 সাল অবধি আমি শিখেছি শ্রদ্ধেয় রামকৃষ্ণ বসুর কাছে। তিনি এক্সপায়ার করে যাওয়ার পর 2006 সাল থেকে আমি শ্রী জয়ন্ত সরকারের কাছে শিখছি। আর এই যে গানের কথা যেটা বলছিলে যে বাচ্চাদের ইয়েটা, তো মানে যদি তোমার কাছে যারা শেখে তাদেরকে তুমি কি সাজেস্ট করো? রিয়েলিটি শোতে পার্টিসিপেট করতে, নাকি একটা সার্টেন পয়েন্টের পর সেখানে যাওয়া উচিত? তাহলে অ্যাবসলিউটলি সে যদি ক্যাপেবল এনাফ হয়, হি অর শি উইল গো টু দ্যাট। মানে সেটাতে মানে আমি কেন, মানে আমি নোবডি, কেউ তাকে আটকাতে পারবে না, যাবে। আর দেখো রিয়েলিটি শো ইজ দ্য অনলি ওয়ে এখন যেখানে তুমি কিন্তু অনেক মানুষের কাছে তুমি পৌঁছাতে পারো, অনেক মানুষ তোমার ট্যালেন্টটাকে আইডেন্টিফাই করতে পারে। তো সেখানে সে যদি ট্যালেন্টেড হয়, সে হি অর শি উইল গো টু দ্যাট প্লেস। কেননা ওখানে গিয়ে শুধুমাত্র গান গাওয়া নয়, অনেক কিছু শেখা মানে শিখতে পারে মানুষ। কিন্তু মেন লাইফ স্টার্ট মানে শুরু হয় কিন্তু আফটার দ্যাট, মানে ওই 7-8 মাস বা 6 মাস বা 10 মাস হওয়ার পরে যে লাইফটা আমরা আসি, একদম একটা নতুন লাইফ, সেখান থেকে কিন্তু আমাদের জার্নিটা শুরু হয়। সেটা ছোটই হোক বড়ই হোক। ছোটদের কাছে আরো কঠিন হয়ে জানো না, যাদের আর কি মানে তাদের একটা রেগুলার পড়াশোনা থাকে, টিউশন থাকে, উইচ ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট তাদের জন্য। তো সেখানে যদি সেই জিনিসটা হ্যাম্পার্ড হয়, বা ধরো 3-4 বছর সেটা থেকে একদম ডিটাচড হয়ে গেল ফর শোজ, রেকর্ডিং অ্যান্ড অল দোজ স্টাফস, তো সেখান থেকে আবার একদম বিশেষ করে ছেলেদের, মানে যারা বাচ্চা ছেলে, আমি মেয়েদের কথা একটু পরে আসছি, ছেলে যারা, তাদের কিন্তু একটা পিরিয়ড অফ টাইমের পরে কিন্তু ভয়েস চেঞ্জ হয়। সেই ভয়েস চেঞ্জের সময় সেটা একটা নতুন রকম একটা ভয়েস কিন্তু তৈরি হয়। সেটা আমিও যখন ছোটবেলায় ছিলাম, আমার আর এখনকার ভয়েস সম্পূর্ণ আলাদা। যা হয় মানে একদম মানে মেয়েদের ভয়েস থেকে ছেলেদের ভয়েস আসে, এটা হচ্ছে রিয়েল ইনস্টিংক্ট। তো সেই সময়টাকে মেনটেন করা, সেই সময়টাকে ঠিকভাবে ট্যাকেল করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর জন্য গার্জিয়ানদের রোল কিন্তু ইজ হিউজ, এবং যারা শিক্ষক শিক্ষিকারা আছে তাদের ইজ হিউজ।
আমি একটু পুজোর কথায় আবার আসি, যেহেতু অরিত্রকে আমরা হাইফাই আড্ডার থ্রুতে নিয়েছি, তাই আরো অনেক অনেক প্রশ্ন আমার মনে আছে যেগুলো করতে ইচ্ছে করতে, সেটা না হবে। পুজোর স্পেশাল কি কি প্ল্যান? কিছু শোজ থাকে তো পুজোয়, হ্যাঁ পুজোয় অনেক অনুষ্ঠান থাকে। প্রথম মানে যখন একদম জার্নিটা যখন শুরু করেছি, যে একদম প্রফেশনালি গান বাজনা করছি, তার আগে অব্দি পুজোর সময় ঠাকুর দেখা, বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া করা, নানান জায়গায় যাওয়া, পাড়ার পুজোয় অ্যাটেন্ড করা, আড্ডা মারা, গেট টুগেদার করা, তার সঙ্গে টুকিটাকি অনুষ্ঠান করা, এগুলো থাকতো। কিন্তু এখন যেমন ফুল ফ্লেজেড অনুষ্ঠান থাকে এবং ডিফারেন্ট জায়গায়, মানে এমন নয় আজকে হাজরায় থাকলেও কালকে অমুক জায়গায় থাকলো, এরকম নয়। কালকে ধরো ব্যাঙ্গালোর থাকলো, পরশু দিন ধরো দিল্লি থাকলো, তারপরের দিন ধরো আরেকটি ইয়েতে থাকলো, তো সেখানে ইট বিকামস টাফ ফর আস। কিন্তু সেটাও কিন্তু মানে প্রথম ভাবতাম কি করে করবো, কলকাতায় পুজো সেরে কি করে যাবো। 2015, 16, 17 একদম সারেগামা পর থেকে বেরোনোর পরে প্রথম 3 বছর আমার পুজো কেটেছে আমেরিকায়। তো সেটা একটা অন্যরকম এক্সাইটমেন্ট ছিল। কিন্তু আমি দেখেছি ওখানকার পুজো কিন্তু ইকুয়ালি কিন্তু কমেন্টেবল, মানে ওদের যে পরিশ্রম, ওরা সারা বছর ওই সময়টার জন্য অপেক্ষা করে থাকে এবং অক্লান্ত পরিশ্রম করে, এবং একদম সেম ট্র্যাডিশন। আমি তোমাকে বলছি, ওদের তো ধরো আমাদের এরকম 4 দিন ধরে পুজো হয় না, বা আমরা যেদিনকে আমাদের ষষ্ঠী হয় ওদের সেরকম ভাবে হয় না, কারণ ওরা উইকেন্ডে পুজো করে। সেটা যে কোনো একটা শনি রবি, ধরো যদি সেটা 1-2-তে হয়, একটা কমিউনিটি 1-2-তে করলো, আর একটা কমিউনিটি হয়তো করবে তারপরের দিকে, মানে 8-9 এরকম করে হয়। ঠিক আছে, তো সেই হিসাবে আমাদের অনুষ্ঠানগুলো হয়। ধরো এখানে এক সপ্তাহে করলাম, আরেক দিন অমুক জায়গায় করলাম, ফ্লাইটে করে গেলাম, এইভাবে হয়। কিন্তু ওদের দুদিনেই কিন্তু ওরা সপ্তমী অষ্টমী, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী সবটাই আর কি করে ফেলে। এবং অষ্টমী যে আমাদের যে মেইন জিনিস, যে আমরা ভেজ খাই, খিচুড়ি খাই, সেটাও কিন্তু ওরা করে। এবং নবমীতে আমরা ধরো খাসির মাংস খাই, মানে যেটা আমাদের ট্র্যাডিশন, যে আমরা এটা করে থাকি, সেটা কিন্তু করে, ওরা মেনটেন করে এবং অক্লান্ত পরিশ্রম করে সেটা কিন্তু করার জন্য। একটা জায়গা বুক করা থেকে, ঠাকুর এখান থেকে নিয়ে যাওয়া থেকে, ফুল, এতগুলো ফুল অ্যারেঞ্জ করা, এতগুলো মালা এবং প্যান্ডেল, মানে দারুণ কিন্তু, মানে সেটা কিন্তু দেখার মতো। তো প্রথম যখন ভাবতাম যে কিভাবে কি হবে, কিন্তু এক ফোঁটাও বোরিং কিন্তু লাগেনি, কেননা যেহেতু এটা আমার কাজ, প্লাস আমি পুজোটাও দেখতে পাচ্ছি, অষ্টমী অঞ্জলিও দিতে পারছি, পুজোর ভোগও খেতে পাচ্ছি, আবার গানও গাইতে পারছি। তো ইটস অল ইন প্যাকেজ, মানে ব্যাপারটা হয়ে যাচ্ছে। এবছর পুজোর প্ল্যান অবভিয়াসলি অনুষ্ঠান তো আছে রোজ। কলকাতায় না কলকাতার বাইরে? বাইরে। এবার পুজো তাহলে কলকাতার বাইরে থাকবে। তাহলে পুজোর কথা যখন আসছে, তাহলে একটু পুজোর স্পেশাল গান শুনিনি, মানে এমন কোনো গান একটু শোনা হলো যেটা পুজো মানে এই গানটা প্যান্ডেলে বাজবে। শানুদার প্রচুর গান আছে, আরো অনেকের অনেক। হ্যাঁ, আমি অবভিয়াসলি শানুদার গানে তো আসবোই, কিন্তু তার আগে আমার মনে হয় যে গানটা মাকে ডিসক্রাইব করে, পুজোকে ডিসক্রাইব করে, দুর্গা মাকে ডিসক্রাইব করে, সেরকম একটি গান গায়। বলো দে সরিয়া শিবে সিংহায় দিলা, আরে সিংহাসুনি মর্তেতে বাজিয়া উঠলো ঢাক। বলো দেখাসুরি, ও দেখি সিংহের উপর উঠাসুরি, অসুরের টিক্কি ধরি গলায় দিছে সাপ জড়াইয়া, বুকে মারছে পোষা। কি দুগ্গি দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি, কি দুগ্গি দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি। গড়ি এলো দেখে জানো, গড়ি এলো দেখে জানো, গড়ি এলো দেখে জানো, গড়ি এলো দেখে জানো, ভবের ভবানী আমার ভবন করিল আলো। গড়ি এলো দেখে জানো, গড়ি এলো দেখে জানো। এত সুন্দর একটা গান শুনলাম, এবং পুজো ফিলিংটা যেন আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর এই যে পুজোটা চলে যাচ্ছে, এই অপেক্ষাটা করাটাও এখন কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। মানে পুজো আসাটাই একটা আনন্দ, পুজো চলে যাওয়াটার মধ্যে যেন একটা দুঃখ থাকে, একটা বিষণ্ণতা থাকে। আচ্ছা, পুজোয় প্রেম কটা হয়েছে তোমার? এই একটা উত্তর আমি স্ট্রেট ফরওয়ার্ড দিই, হয়নি। একদম মিথ্যে কথা, এই একটা উত্তর পুরো মিথ্যে। না সত্যি হয়।
আচ্ছা, তাহলে আমরা আড্ডার একদম শেষের দিকে চলে এসেছি এবং এত সুন্দর সুন্দর গান শোনালে, এত কিছু জানতে পারলাম, ক্লাস নেওয়ার কথা, চাকরি ছাড়ার কথা, সেগুলো জেনেও বেশ ভালো লাগলো। আর অনেক প্রশ্ন আছে, আগামী দিনে সেগুলো করবো। তো একদম শেষ গানে যাবার আগে বলবো, কেমন লাগলো আজকে এই আড্ডায় এসে? সবসময় ভালো লাগে। আমি পুজোর আড্ডা ইন হাই নিউজ, মানে এই ব্যাপারটা আমার সবসময় ভালো লাগে। এবং তোমার যে আতিথেয়তা তুমি সবসময় করে থাকো, প্রত্যেকটা শিল্পীকে যখন তুমি ইনভাইট করো, তো সেটা অসম্ভব ভালো লাগে। এবং হাই নিউজের সকল দর্শককে আমি বলবো, আপনাদের পুজো খুব ভালো কাটুক এবং আপনারা সকলে হাই নিউজের সঙ্গে থাকুন। এবং এই হাইফাই আড্ডা আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগলো এবং আশা করি আবারও আসতে পারবো এরকম আড্ডা দিতে গানে গানে। থ্যাংক ইউ সো মাচ। এবং এই যে আমরা যেটা বলছিলাম যে আমার পপুলার গান যেটা পুজোয় বাজবে, এরকম একটা গান শুনে আড্ডাটা শেষ করবো। তোমার হাসিতে বধু জানি না কি আছে জাদু, বশ করে রেখেছো আমায়। পথ খুঁজি পথ যে হারায়, হো পথ খুঁজি পথ যে হারায়। আধখানি চাঁদ ওই সারা রাত জাগে, হৃদয়ের ঘরে তারি ছোঁয়া লাগে। এমনও হবে তা বুঝিনি তো আগে, নিজেকে হারাবো আমি এত অনুরাগে। পথ খুঁজি পথ যে হারায়, হো পথ খুঁজি পথ যে হারায়। তোমার হাসিতে বধু জানি না কি আছে জাদু, বশ করে রেখেছো আমায়। পথ খুঁজি পথ যে হারায়, হো পথ খুঁজি পথ যে হারায়, ও পথ খুঁজি পথ যে হারায়। এক্সেলেন্ট। এই গানটা না শুনলে ইনকমপ্লিট থেকে যেত আমাদের পুজো মানে এই আড্ডাটা। একদম এই গানটা মানে পুজো প্যান্ডেলে একদম। বাজবেই, মানে ওই আরেকবার সময়টা। বাজানো কত যে সাগর কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি তো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। এই আড্ডাটা মনে রাখতেই হবে। আমার মনে হয় আমি যতটা মনে রাখবো, আপনারা সবাই তার চেয়ে আরো অনেক বেশি এই আড্ডাটা মনে রাখবেন। টেলিভিশনে যারা দেখছেন অনেক ধন্যবাদ দেখার জন্য, যারা ইউটিউব ফেসবুকে দেখছেন লিঙ্কটা শেয়ার করুন যাতে আপনাদের মতো অন্যরাও আমাদের এই আড্ডাটা দেখতে পারে। আজকের মতো আড্ডা এখানেই শেষ করবো। শারদীয় শুভেচ্ছা সকলকে, সকলের পুজো ভীষণ ভালো কাটুক। যারা বাইরে বেরোচ্ছেন মাস্ক পরে বেরোন। থ্যাংক ইউ অরিত্র, আজকে আসার জন্য। খুব ভালো থেকো, তোমারও পুজো ভালো কাটুক। থ্যাংক ইউ।